তো নমস্কার। আজকের দ্বিতীয় টপিক হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এখন এই টার্ম হাইপারটেনশনটা ইজ লাইক আ ভলকানো ইন দ্য সোসাইটি নাও, ঠিক আছে? কারণ সবাইকারই অলমোস্ট প্রেশার আছে এবং অনেকেই বলে যে আমার সেরিব্রাল হয়ে গেল, আমার এই হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল। তো হাইপারটেনশনের ডেফিনেশন হচ্ছে কখন হাইপারটেনশন বলবো, when the systolic blood pressure is more than 160 or when the diastolic pressure is more than 90। এবার এখানে একটা কথা আছে, হাইপারটেনসিভ ক্রাইসিসকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি আর একটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি। দুটো পুরো আলাদা, কিন্তু ইমার্জেন্সি আলাদা, আর্জেন্সি আলাদা। তার মানে কি? ইমার্জেন্সি মানে কি, একটা লোক, যে কোনো মানুষ প্রেশারের ওষুধ খেতে খেতে হঠাৎ দেখা গেল যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে সকালবেলা। এগুলো সকালবেলা হয়, কারণ স্ট্রোক, এম্বলিক স্ট্রোক, থ্রম্বোএম্বলিক স্ট্রোক 3 রকমের হয়। এবং তখন দেখা গেল যে সকালবেলা উঠে মুখটুক বেঁকে গেছে, একদিকটা পড়ে গেছে, কথাটা জড়ানো। এটা হলো সেরিব্রাল স্ট্রোক। যেটা আমি আগে বললাম, এটা হচ্ছে আর্টারিয়াল স্ট্রোক, মানে একটা আর্টারিতে ক্লট হয়েছে কিন্তু কথা বলছে, কিন্তু কথাটা জড়ানো এবং যে কোনো একদিকের হাত পা দুর্বল। তার মানে একটা প্যারালিসিস হয়েছে, একটা প্যারালাইটিক অ্যাটাক হয়েছে। আর নিজে নিজে পেচ্ছাপ করে ফেলবে। ভোরবেলাই হয় এগুলো, তখন এগুলো রাত্রিবেলা না, ভোর। এবং কেন হয়? কারণ আমাদের সিকার্ডিয়াল রিদম, যে আমাদের রোজ 11টার সময় বা 10টার থেকে আমাদের ঘুম পায়, যেটাকে বলে বায়োলজিক্যাল ক্লক ইন দ্য বডি। তো আমরা যখন ঘুমোই তখন আমাদের সব হরমোনগুলো ঠান্ডা হয়ে যায়, মানে হরমোন চলাচলগুলো কমে যায়। তার ফলে কি হয় যে আমাদের শরীরের যত সেল মাইটোসিস মিওসিস করে যে কেমিক্যাল অ্যানালিসিস যে হয়েছে বডির মধ্যে, সেই জিনিসগুলো তখন রিপেয়ার করে। সেই জন্য ঘুমের 4টে স্টেজ হয়। প্রথমেই আমরা ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখি না। প্রথমে আমরা ঘুমোই, দ্বিতীয় স্টেজে আমরা স্বপ্ন দেখি, র্যাপিড আই মুভমেন্ট হয়, ব্রেন অ্যাক্টিভ, ব্রেন কিন্তু অ্যাক্টিভ। এবং স্বপ্নে আমরা যেটা দেখি যে we try to see whatever we fear or whatever we want to gain in life। এই টাইমটা যখন 4th REM র্যাপিড আই মুভমেন্ট হয়, তখনই স্ট্রোকটা দেখা দেয় ব্রেনে। কারণ বডি ঠান্ডা, হার্টবিট কমে গেছে, তার সত্ত্বেও যখন স্ট্রোক হচ্ছে, তার মানে তার আর্টারির মধ্যে কোলেস্ট্রল জমেছে, যেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। সেই জন্যই ওর ক্লট ফর্মেশন হয় সেরিব্রাল। এটা হলো সেরিব্রাল ইনফার্ক্ট। তাছাড়া সেরিব্রাল হেমারেজ আছে, সেখানে পেশেন্ট একটা নিউরোজেনিক কোমায় চলে যাবে। তার মানে সে কথাও বলবে না, কিছু বলবে না, পড়ে থাকবে। তার মানে ব্রেনে হেমারেজ মানে হচ্ছে অনেকগুলো ক্লট মিলে একটা হেমারেজ হয়। বা কোনো হার্টে, যেমন ব্রেনে অনেকগুলো আর্টারি আছে, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সবকটা কানেক্টকে বলে সার্কেল অফ উইলিস। এটা একটা সাহেব নাম দিয়েছে, তার নাম উইলিস সাহেব। দিস ওয়াজ ইন দ্য ইয়ার 1856 AD, অনেক আগেকার কথা, সাহেবরাই আবিষ্কার করে। তো এই আর্টারি ফেটে গেলে তখন হয়, তখন হেমারেজ আর স্ট্রোক, মানে বাংলা কথা কি, একটা বড় আকারের স্ট্রোক, একটা ছোটো আকার। ছোটো আকার মানে ইনফার্ক্ট বলি, আর বড় আকারকে বলি হেমারেজ। দ্বিতীয়ত হচ্ছে যদি একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, সেটাও হলো হাইপারটেনসিভ ক্রাইসিস। তার মানে ইটস এন ইমার্জেন্সি, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বুকে ব্যথা হচ্ছে, চেস্ট পেন হচ্ছে। শীতকালে এগুলো বেশি হয়, কারণ শীতকালে আমাদের আরবিসিগুলো ক্লট করে, মানে রুলা ফর্মেশন, যাতে টার্গেট অর্গানে বেশি অক্সিজেন দিতে পারে। আমরা কুঁকুড়োই কেন শীতকালে, আর কেনই বা লেপ ঢাকানি, যাতে আমাদের বডির হিটটা বেরোতে না পারে। সো দিস ইজ আ সেকেন্ড অ্যাসপেক্ট। থার্ড হচ্ছে হার্ট ফেলিয়ার হয়, তার থেকে এটাও একটা ইমার্জেন্সি হার্ট ফেলিয়ার, মানে শ্বাসকষ্ট হবে, হাঁপাবে পেশেন্ট, সাঁই আওয়াজ হবে এবং পেচ্ছাপ কম হবে। তার মানে তার বডির হার্ট জোরে পাম্প করছে, কিন্তু পারফিউশন বডিতে হচ্ছে না। এইখানে কিন্তু হাত পা কিন্তু গরম থাকবে। আমি আগে কি বলেছিলাম যে যদি আমাদের হিট স্ট্রোক হয়, হাত পা কিন্তু ঠান্ডা থাকবে, এখানে কিন্তু উল্টো গরম থাকবে। সো এই মানে অনেক ধরনের এই শক হয়, যেমন কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক, হাইপোভলিমিক শক, সবই শক, কিন্তু সব কিছুর আকার আলাদা। হার্ট ফেলিয়ার তো বলেই দিলাম। হার্ট ফেলিয়ার মানে হার্ট বন্ধ না, হার্টটা জোরে জোরে পাম্প করছে,
সেই জন্য পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে এবং বুকে জল জমছে, যেটা বলে প্লুরাল এফিউশন। ঠিক আছে, এইটা গেল হাইপারটেনসিভ আর অ্যাকিউট রেনাল ফেলিয়ার, সেটা হলো হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এবার আর্জেন্সি কি, যার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, সেটা হলো এপিস্ট্যাক্সিস। যার রোদে গেছে, বাড়ি ফিরেছে, তারপর দেখা গেল যে গড়গড় করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সো দিস ইজ কল্ড হাইপারটেনসিভ এপিস্ট্যাক্সিস ডিউ টু প্রেশারটা বেড়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে পা ফোলা, মেয়েদের প্রেগনেন্সির সময় এক্ল্যাম্পসিয়া হয়, পা ফুলে যায় মেয়েদের, তো দ্যাট ইজ অলসো হাইপারটেনসিভ, নিশ্চয়ই আর্জেন্সি, কারণ প্রেগনেন্সি ইজ আ স্ট্রেস। প্রেগনেন্সিতেই আমাদের অনেক কিছু যা বডিতে থাকে না, লুকিয়ে থাকে, সেগুলো প্রকাশ হয়। হাইপারটেনশন গেল। এবার এগুলোকে ম্যানেজ করা কি, নিয়মিত ডায়েট চার্ট করা, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খাওয়া, রেগুলার সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন বিপি মনিটরিং করা, এবং একটা ওষুধ খেয়েই যাচ্ছে, সে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হোক, যেমন স্ট্যামলো, অ্যামলোডিপিন, টেলমা, অনেক যে যেমন পাচ্ছে খাচ্ছে, কিন্তু সব কিছু রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সেইটাকে হিট করতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, দেখতে হবে ইসিজি 3 মাস অন্তর, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম এবং লিপিড প্রোফাইল এভরি 6 মান্থস করতে হবে, যে ডিভাইসটা শরীরের ভেতর কি হচ্ছে। বাইরে আমি ভালো আছি, দুম করে পরের দিন স্ট্রোক হয়ে মারা গেল, তার মানে কি ভেতরের মনিটরিং ইজ মোর ইম্পর্ট্যান্ট, ইন্টারনাল মনিটরিং দ্যান এক্সটার্নাল মনিটরিং। সো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। নিয়মিত ওষুধ খাবেন, এক্সারসাইজ করবেন, হাঁটবেন, ওষুধ কম, নিজের সেলফ প্রোটেকশন হচ্ছে এক্সারসাইজ করা, মর্নিং ওয়াক করা, জিম যেতে বলছি না, হেঁটে বডিটাকে ফিট রাখা, আর ভালো করে গ্রিন ভেজিটেবল খাওয়া, ফ্রুটস খাওয়া, এবং তাতে যেন শরীর সুস্থ এবং সবল থাকে। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার।